এদেশে বিনিয়োগের অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া, বললেন প্রধান উপদেষ্টা। সম্মেলন সম্প্রচারের মাধ্যমে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু। Bangladesh ground is very fertile. You put a little bit of seed, it becomes global. বাংলাদেশ সহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক কার্যকর। নজিরবিহীন অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপের জন্য ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে বসবে বিএনপি। সংবিধানের মূল নীতিতে কিছু পরিবর্তন নিয়ে আপত্তি দলটি। ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। মুজিব বর্ষ পালনের নামে হাসিনা রিহানার বিরুদ্ধে রাষ্ট্রের অর্থ অপচয়ের অভিযোগের অনুসন্ধান শুরু। অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে হাসনাত সার্জিস। দীর্ঘ ছুটি শেষে খুলল শিক্ষা প্রতিষ্ঠান। এসএসসির কেন্দ্র থাকা স্কুলে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার নির্দেশনা। প্রায় ৪০ দিন পর আর কি আমরা আবার স্কুলে ক্লাস করতে এসেছি। এতদিন পর আমার ফ্রেন্ডদের সঙ্গে দেখা হলো, ভালো লাগছে। খুব বোরিং লাগতো, মনে হতো যে কখন আবার সবাইকে ফ্রেন্ডদেরকে দেখব। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো হবে এবারের মঙ্গল শোভাযাত্রায়। ২০০ গিটারিস্ট নিয়ে গান গাইবেন বাম্বার শিল্পীরা। চট্টগ্রামের চন্দনায় সে কিশোরীকে ধর্ষণের পর হত্যা। বাধা দেয়ায় নানা নানিকে কুপিয়ে জখম। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টায় পুলিশ। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। স্বল্প সময়ে বাংলাদেশ অনেকটা পথ পাড়ি দিয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, এদেশে ব্যবসা করার অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া। বলেন, দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো। বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে দেশে পরীক্ষামূলক যাত্রা শুরু হয় স্টারলিংকের। দেশে বিনিয়োগের পুরনো ধ্যান ধারণা ভাঙতে ৪ দিনব্যাপী আয়োজন। বাংলাদেশ ইনভেস্ট সামিট ২০২৫-এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। UK and Bangladesh share a deep and historic relationship. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি বিদেশি বিনিয়োগকারী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উপদেষ্টারা। অনুষ্ঠানে ৪টি ক্যাটাগরিতে দেওয়া হয় অ্যাওয়ার্ড। সেই সাথে কোরিয়ার প্রতিষ্ঠান ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে দেওয়া হয় সম্মানসূচক নাগরিকত্ব। থ্যাংক ইউ ভেরি মাচ অনারেবল অ্যাডভাইজার। উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যের শুরুতে ১৯৭৪ সালে দুর্ভিক্ষের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান। 74 is a year that we cannot forget. প্রধান উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে অনেকটা পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ। অভূতপূর্ব এই যাত্রায় দেশের সক্ষমতা ও বিনিয়োগের ক্ষেত্র আগের চেয়ে অনেকাংশে বেড়েছে। So if you take that journey from 1974 to 2025, it's an amazing journey. Here we're talking about all these big industries and so on, and inviting you for so many countries to set up more industries. We're talking about the big market, talking about the big, intelligent young population. That's Bangladesh. Came a long way in a very short time. ডক্টর ইউনূস স্মৃতিচারণ করেন গ্রামীণ ব্যাংক নিয়োগ, তুলে ধরেন সামাজিক ব্যবসা বাস্তবায়নে প্রতিষ্ঠানটির কার্যাবলী। বলেন, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে প্রয়োজন সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক। এতেই নিহিত দারিদ্র্য বিমোচনের সূত্র। Business is the most powerful mechanism by which we can change the world. But we are trained to focus on some so narrow thing.
we miss out the world. If you have business in Bangladesh, you'll have both happiness and super happiness. ব্যবসাকে বিশ্ব পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী প্রক্রিয়া উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশে ব্যবসা করা কেবল এ দেশে বিনিয়োগই নয়, বরং বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া। Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness. Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. Whoever thought that microcredit, which started in a tiny little village, now would be a prime business in the United States, Grameen America. সরকারের অপেক্ষায় বসে না থেকে তরুণ প্রজন্ম পৃথিবীকে বদলে দেবে বলেও আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনের উদ্বোধন শেষে ঘুরে দেখেন বিনিয়োগ সংক্রান্ত স্টলগুলো। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শুল্কের বিস্ফোরণ ঘটল গোটা বিশ্বে। পৃথিবীব্যাপী কার্যকর হলো যুক্তরাষ্ট্রের চাপানো শুল্কের বোঝা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার 10 থেকে 50% শুল্ক কার্যকর হলো বাংলাদেশ সহ 60টি দেশে। সর্বোচ্চ 104% শুল্কের ভার বহন করতে হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনকে। বর্ধিত শুল্ক কার্যকরের পর শেয়ার বাজারে দরপতন, অর্থনীতিতে অস্থিরতা, মুদ্রাস্ফীতি সহ নানা কারণে উত্তপ্ত বিশ্ব বাণিজ্য। গেল বুধবার হোয়াইট হাউসে বিশ্বব্যাপী শুল্কারোপের বিশাল পরিকল্পনা হাতে নিয়ে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 185টি দেশ সহ বেশ কিছু অঞ্চলের উপর ঘোষণা দেন শুল্কারোপের। এক সপ্তাহ পর গোটা পৃথিবীতে বোমার মতো বিস্ফোরিত হলো যুক্তরাষ্ট্রের শুল্ক। ন্যূনতম 10 থেকে 50% পর্যন্ত বর্ধিত শুল্ক কার্যকর হলো 60টি দেশে, অর্থাৎ 37% শুল্ক খরগে পড়া বাংলাদেশও রয়েছে এ তালিকায়। তবে একেবারেই ভিন্ন চিত্র চীনের ক্ষেত্রে। বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশটিকে মার্কিন মূলকে পণ্য রফতানি করতে হলে গুনতে হবে 104% শুল্ক। এই মুহূর্তে চীন আমাদের 104% শুল্ক দিচ্ছে। চিন্তা করুন, 104%। এখন এটা শুনতে হাস্যকর মনে হলেও অতীতে আমাদের সাথে এমন অনেকবার করেছে। 100-125% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। অনেক দেশ এটা করে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। ক্ষমতার প্রথম মেয়াদে চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে অতিরিক্ত 10% শুল্ক আরোপ কার্যকর করেন বেইজিং এর উপর। গেল সপ্তাহে 185টি দেশের পাশাপাশি চীনের উপর আরও 34% শুল্ক যুক্ত করেন তিনি। সবশেষ বেইজিং এর পাল্টা পদক্ষেপের জবাবে এবার 50% সহ মোট 104% শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট। তারা যতক্ষণ আমাদের সাথে চুক্তি করছে ততক্ষণ এটা চলবে। আমি মনে করি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করবে। তারা সত্যিই চুক্তি করতে চায়, কিন্তু নিজের আগ্রহ দেখিয়ে আলোচনা শুরু করতে চায় না তারা। এদিকে চীনও মার্কিন পণ্যে পাল্টা 34% শুল্কারোপের ঘোষণা দেয়, যা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কারোপের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বেইজিং। এদিকে মার্কিন শুল্ক নীতি কার্যকরের পর বিশ্ব অর্থনীতিতে দেখা দিয়েছে ব্যাপক অস্থিরতা। কমেছে যুক্তরাষ্ট্রের S&P, নাসডাক সহ ইউরোপের একাধিক শেয়ার বাজারের সূচক। টালমাটাল এশিয়ার পুঁজিবাজারও। 4% বেশি দরপতন হয়েছে জাপানের নিক্কেইতে। বেড়েছে মার্কিন দীর্ঘমেয়াদী বন্ডের সুদহার, কমেছে ডলারের দর। অন্যদিকে বিশ্ববাজারে আবারও বৃদ্ধি পেয়েছে স্বর্ণমূল্য। তবে স্বস্তি তেলের বাজারে। বিশ্ববাজারে 4%-এরও বেশি কমেছে অপরিশোধিত তেলের মূল্য। ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি 3.9% কমে দাঁড়িয়েছে $60.36। অনিক রহমান, যমুনা নিউজ। বাংলাদেশ থেকে নেপাল, ভুটান সহ তৃতীয় কোনো দেশে পণ্য রফতানির জন্য দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। আগে এই সুযোগের আওতায় ভারতীয় শুল্ক স্টেশন ব্যবহার করে স্থলবন্দর এবং বিমানবন্দর দিয়ে পণ্য রফতানি করা হতো। 2020 সালের জুনে বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিল দেশটি। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধা বাতিল করে। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই সুবিধার ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। এর আগে ভারতের রপ্তানিকারকরা বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। 16 এপ্রিল বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, এই বৈঠকে সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোড ম্যাপ চাইবে বিএনপি।
গুলশানে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির এই নেতা বলেন, সংবিধানের ৫ম সংশোধনীতে ফিরে যেতে চায় তার দল। জানান, সংবিধানের মূল নীতিতে বহুত্ববাদ সহ কিছু প্রস্তাবনার সাথে একমত নয় বিএনপি। ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়েও কোনো প্রস্তাব দেওয়া হয়নি দলের পক্ষ থেকে। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্যসূচি সহ নানা বিষয়ে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, সুনির্দিষ্টভাবে রোডম্যাপ ঘোষণা বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সময় চেয়েছে বিএনপি। একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন। সংস্কার কমিশনের সুপারিশে ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত বিএনপির প্রস্তাবনা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে বলেও জানান দলের অন্যতম এই নীতি নির্ধারক। যেমন একটা প্রস্তাব দেয়া হয়েছে যে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। তা এখন বিভ্রান্তিতে ওই জায়গায় আমরা সেখানে বলেছি একমত নয়, কিন্তু আমরা এই চাই। হ্যাঁ, আমরা চেয়েছি ৫ম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে, যেটা ৫ম সংশোধনীর পূর্বাবস্থা, সেইটা আমরা বহাল করা হোক, সেটা চেয়েছি। কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা স্বীকার করে না বিএনপি। ৫ম সংশোধনে যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপিল করে, বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা, যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি। সেটাই আমরা বহাল চেয়েছি। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী ওলামা দল। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আইনি বলেন, বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েলকে রুখে দেওয়া সম্ভব। পশ্চিমা পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিকে গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বৃহস্পতিবার ঢাকা সহ দেশের সকল মহানগরে প্রতিবাদ ও সংহতি র্যালি কর্মসূচি ঘোষণা করে বিএনপি। জুলুমের বিরুদ্ধে সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে মুজিব বর্ষ পালনের নামে ৪,০০০ কোটি টাকা অপচয়ের অভিযোগ অনুসন্ধানে ৭ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে দুদক। দুর্নীতির আরেক মামলায় শেখ হাসিনা, জয়, পুতুল ও রেহানার নামে এনসিসি ব্যাংকে থাকা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এদিন অভিযোগ নিয়ে রাজনৈতিক দলের কোনো নেতার দুদকে হাজির হওয়ার নজিরবিহীন ঘটনাও ঘটে। দুদকে অভিযোগ জমা দেন নাগরিক পার্টির 2 মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তবে কার বা কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযোগ তা স্পষ্ট করেননি তারা। ২০২০ সালে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়োজন করে আওয়ামী লীগ সরকার। রাষ্ট্রীয় খরচে কোটি কোটি টাকা ব্যয়ে দেশ বিদেশে নেওয়া হয় কর্মসূচি। শততম জন্মবার্ষিকীর মুজিব বর্ষের নামে রাষ্ট্রের ৪,০০০ কোটি টাকা অপচয়ের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক বলছে, শেখ মুজিবের ১০,০০০-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় করা হয়েছে, যা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে ৭ সদস্যের কমিটি। রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের ১০,০০০-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। তারা কাজ করছেন এবং ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করা হয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল এবং বোন শেখ রেহানার নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে থাকা ১৬,১২,৫০,০০০ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে 200 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বুধবার মামলা করেছে দুদক। 1,35,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ প্রতিষ্ঠানের নামেও 33টি ব্যাংক হিসাবে 172 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন জাতীয় নাগরিক পার্টির 2 নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম দুদকে অভিযোগ দিতে এসে বলেন, দুদককে ব্যবহার করে বিগত সরকারের সময়ে অনেকে সম্পদ ও সাম্রাজ্য গড়ে তুলেছেন, অনেককে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন সার্জিস। দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। দুদকের চেয়ারম্যানের নেতৃত্বে নতুন কমিশন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে বলেও আশা করেন এনসিপির এই 2 নেতা। যতটুকু আগে জেনে এসেছি ভালো জেনে এসেছি, এখন আমরা কাজের মাধ্যমে সেটা দেখতে চাই। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ ছুটি শেষে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। গ্রীষ্মকালীন ছুটি, রমজান, পবিত্র ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা 40 দিন বন্ধ ছিল দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা ফেরায় প্রাণচঞ্চল হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ছিল উৎসব মুখর পরিবেশ, ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা। তবে যেসব প্রতিষ্ঠান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেগুলো এখনই খুলছে না। অফিস সহকারী আব্দুল হান্নানের এই ঘণ্টার শব্দেই ছুটি হয়েছিল স্কুল। আবার তার ঘণ্টার ধ্বনি জানান দিল আপাতত শেষ ঈদ আনন্দ, এবার পালা ক্লাসে ফেরার। লম্বা বিরতির পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রাজধানীর ফিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। অনেকদিন পর সহপাঠী আর শিক্ষকদের কাছে পেয়ে উচ্ছ্বসিত মেয়েরা একে অন্যের সাথে ভাগাভাগি করে ছুটিতে উপভোগ করা ঈদ আনন্দের সুখস্মৃতি। প্রায় 40 দিন পর আর কি আমরা আবার স্কুলে ক্লাস করতে এসেছি। আপাদের সাথে দেখা হয়েছে, বন্ধুদের সাথে দেখা হয়েছে, ছোট বড় সব আপুদের সাথে দেখা হয়েছে এবং সবাই এসে যেমন ঈদ মোবারক বলছিল, ওই যে আনন্দটা খুব মজা লাগছে। এতদিন পর আমার ফ্রেন্ডদের সঙ্গে দেখা হলো, ভালো লাগছে। এরপরে আমার প্রিয় টিচারদের সঙ্গেও দেখা হলো, ক্লাস করছি, এক ধরনের গিয়ে উচ্ছ্বাস কাজ করছে। পুরো রোজাটা খুব বোরিং লাগতো, মনে হতো যে কখন আবার সবাইকে ফ্রেন্ডদেরকে দেখবো, কখন আবার ক্লাসে আসবো। তো ঈদের পর আজকেই আমাদের প্রথম ক্লাস, খুব বেশি ভালো লাগছে। সবার ঈদ কেমন কেটেছে সে সম্পর্কে জানতে পারছি, ঈদের মজা সম্পর্কে জানতে পারছি। প্রায় 41 দিন পর বন্ধুদের সাথে দেখা করে খুবই মজা লাগছে। গ্রীষ্মকালীন ছুটি, রমজান, ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা 40 দিন বন্ধ থাকার পর বুধবার থেকে খোলে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাসে ফিরলেও যেন রয়ে গেছে উৎসবের আমেজ। দীর্ঘ ছুটির পর ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্টির কথা জানান স্কুল কর্তৃপক্ষ। ঈদের ছুটির পরে আমাদের বিভিন্ন যে গ্রুপগুলো আছে, আমাদের নতুন টাইম শিডিউল আজকে থেকে আমাদের যে 7:30 থেকে শুরু হয় এই টাইম শিডিউলটা, এবং এখন স্কুলে আসতে হবে, এখন আমাদের পড়াশোনার পিক আওয়ার, এই জিনিসটা আমরা মেয়েদেরকে মেসেজ করেছি। ঈদের পরে আমাদের প্রথম কর্মদিবস, আমরা মেয়েদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। যেসব প্রতিষ্ঠান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেখানে অবশ্য ছুটি আরও দীর্ঘায়িত হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের জন্য 3টি পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা বাছাই করতে যাচ্ছে নির্বাচন কমিশন। দুপুরে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ একথা জানান। 3টি পদ্ধতি হলো পোস্টাল ব্যালট, অনলাইন পদ্ধতি ও প্রক্সি ভোটিং। তবে ভোট দেওয়ার জন্য প্রবাসীরা যে দেশে আছে ওই দেশ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশের জন্য কোনো একটি পদ্ধতিতে ভোট সম্ভব নয় বলে মিশ্র পদ্ধতি অনুসরণ করবে ইসি। এক্ষেত্রে 3টি পদ্ধতি নিয়ে মব টেস্টিং করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। প্রবাসীদের ভোট ব্যবস্থার পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য অ্যাডভাইজার পরিষদ গঠন করা হবে। এই পরিষদের রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে। প্রবাসীদের এবছর ভোটের আওতায় আনাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য বলেও জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই কমিশনের টার্গেটই হচ্ছে অন্তত পক্ষে এটাকে শুরু করা। আমরা যদি শুরু করতে পারি ভবিষ্যতে এটা ম্যাচিউর হতে থাকবে ইনশাআল্লাহ।
যেখানে আমাদের প্রবাসীরা একটি ভোটও দিতে পারেন না। আমাদের প্রথমেই আবার এমন কোন ফ্লড পদ্ধতি আমরা ইন্ট্রোডিউস করব না যেটা শুরুতেই গিয়ে হোঁচট খায়। সুতরাং আমাদেরকে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে অত্যন্ত সতর্কভাবে। জুলাই আন্দোলনে রংপুরের শহীদ আবু সাইদ হত্যায় ২৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত দল। হুকুমদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাইব্যুনালকে এসব তথ্য জানায় প্রসিকিউশন টিম। দুপুরে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ২ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে প্রথম প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। আন্দোলন দমাতে পুলিশ যখন মারমুখী, তখন মারণাস্ত্রের সামনে ২ হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন সাহসী আবু সাইদ। এ হত্যাকাণ্ডের ঘটনায় গুলি চালানো ২ পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায় সহ ৪ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও আরও ২ মাস সময় চায় প্রসিকিউশন। জানানো হয়, আবু সাইদ হত্যায় ২৬ জনের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত দল। হুকুমদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ট্রাইব্যুনালে বলেছি যে আমাদের ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে, আমরা স্ক্রুটিনি করছি, আরও যদি প্রয়োজনীয় সাক্ষী প্রমাণের মধ্যে আমরা সংগ্রহ করব। কাজেই আর কতজন হবে বা কতজন হবে না, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। যদি বাড়ে তো আসবে, আর না বাড়লে আসবে না। আপনারা দেখেছেন যে আপনি যার নাম বলছেন ওনার ইনভেস্টিগেশনে অনেক ঘটনাই ঘটেছে, তদন্তে আসবে। এদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৩ পুলিশ কর্মকর্তাকে ১ দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক, সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার, এবং জসিমউদ্দিন, সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। জুলাই আগস্টে চালানো গণহত্যা এবং বিগত ১৬ বছরে গুম খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ২৩টি মামলা হয়েছে। এর মধ্যে ৩টি মামলার খসড়া প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে জানিয়েছেন প্রসিকিউশন টিম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানানো হবে। শোভাযাত্রার সময় দেশের সব ব্যান্ড শিল্পীরা গাইবেন গাজাবাসীর জন্য গান। ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা জানান, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখকে ঘিরে সারা দেশের আয়োজন হবে একেবারে অন্যরকম ও স্মরণে রাখার মতো। চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ আর পাহাড়ের বৈশাখী উৎসব নিয়ে সংস্কৃতি উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ব্রিফিং করেন ফরেন সার্ভিস একাডেমিতে। অল ইনক্লুসিভ একটা নতুন বছর উদযাপন করতে যাচ্ছি চৈত্র সংক্রান্তি সহ। সংস্কৃতি উপদেষ্টা জানান, এবারে মঙ্গল শোভাযাত্রা ঘিরে নানা পরিকল্পনার কথা জানান। গাজার প্রতি সংহতি জানিয়ে মঙ্গল শোভাযাত্রায় এবার ২০০ গিটারিস্ট নিয়ে গান গাইবেন ব্যান্ড দলের সংগঠন বাম্বার শিল্পীরা। বাম্বা প্রায় ২০০ গিটারিস্ট নিয়ে আসবে এবং তার আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার, এনি পার্ক মানে রিদম প্লেয়ার, তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং রক মিউজিশিয়ানরা একটা গান গাবে। আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। ব্রিফিংয়ে বলা হয়, এবার চৈত্র সংক্রান্তিতে ১২ জেলায় সাধুসংঘ হবে। চারুকলা শোভাযাত্রা রমনা বটমূলের ছায়ানটের সাথে রবীন্দ্র সরোবরে হবে সুরের ধারার অনুষ্ঠান। চারুকলার শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭ জাতিগোষ্ঠী তাদের কৃষ্টি কালচার তুলে ধরবে। বিকেলে সংসদ ভবনের সামনে কনসার্ট এবং সন্ধ্যায় হবে ড্রোন শো। তবে সবচেয়ে বেশি পরিকল্পনা মঙ্গল শোভাযাত্রা ঘিরে, যাতে ইসলামী দলগুলোর কোনো আপত্তি নেই বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। একটা সেগমেন্টে কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে, মুসলমান, বৌদ্ধ, হিন্দু সবার কথা বলছি। এই শোভাযাত্রা আপনার পার্টিকুলার প্রশ্নের কারণ আমি জানি, কারণ মুসলমানদেরকে নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে। আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভিলিফিকেশন আর চলবে না এই নতুন বাংলাদেশে। আগে দেখা যেত যে মনে হচ্ছে র্যাবের মিছিল হচ্ছে, এবার ভিজুয়ালি আপনার র্যাবের মিছিল হবে এরকম দেখবেন না।
পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টার মতে পাহাড়ে এবারের সার্বিক আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে। এইবারে আমাদের পার্বত্য এলাকাকে এবং অন্যান্য প্লেনল্যান্ডে যে জাতিগোষ্ঠীগুলি রয়েছে তাদেরকে আরেকটা নতুন মাত্রায় আমাদেরকে সংযোজন করে দিয়েছেন। অসাম্প্রদায়িক উচ্ছলতা থেকে আমরা যেন সবার ভাই ভাইয়ের মতো আমরা একসাথে চলাফেরা করতে পারি। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা তার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় 10 এপ্রিল জানাবে বলেও জানান উপদেষ্টারা। তো এবার কি হবে এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আলোচনা করছে, তারা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল জানাবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মশ আরেফিন সিদ্দিকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কথা বলেন তার শিক্ষক, ছাত্র, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। সভায় আরেফিন সিদ্দিকের বর্ণাঢ্য কর্ম ও জীবন নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে স্মরণ সভায় অংশ নেন অধ্যাপক আরেফিন সিদ্দিকের শিক্ষক, ছাত্রছাত্রী, সহকর্মী, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। আমরা একটা পরিবারের মতো ব্যবহার করতাম। বর্ণাঢ্য কর্ম ও জীবন নিয়ে এ সময় স্মৃতিচারণ করেন বক্তারা। বলেন, বিনয়ী ও মার্জিত চরিত্রের অধিকারী আরেফিন সিদ্দিক শিক্ষক হিসেবে জনপ্রিয়তার চূড়ায় আসীন। খুবই আশা করেছিলাম যে স্যার আরো কিছু বছর আমাদের সঙ্গে থাকবেন। এত মার্জিত জেন্টলম্যান জীবন তো সে খুব কমই দেখছে। এরকম কোনো মানুষ পাইনি বা শিক্ষক পাইনি যিনি তার ছাত্রকে লিফট পর্যন্ত সি অফ করেন এবং দাঁড়িয়ে থাকেন। এটি আসলে অন্যরকম একটি বিষয়। একাডেমিক যে কোনো সমস্যায় সহকর্মীরা নির্দ্বিধায় অধ্যাপক আরেফিনের দ্বারস্থ হতেন। তিনি অনেকেরই অভিভাবক। উপাচার্য হিসেবেও অধ্যাপক আরেফিন সিদ্দিক সফল বলে মন্তব্য করেন স্মরণ সভায় অংশগ্রহণকারীরা। অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি মনে করি না উনি অ্যাজ ভাইস চ্যান্সেলর কোনোভাবে কোনো কাজে আমাকে প্রেশার দিয়েছেন। স্যার সকল মতের শিক্ষার্থীকে ধারণ করতে পারতেন। তারা আওয়ামী লীগকে দু চোখে দেখতে পারে না, কিন্তু স্যারের কথায় বাক্যে বলে। এই মানুষটার জন্য আমাকে ভালো লাগে। নিজ কর্মক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মান উন্নয়নে অধ্যাপক আরেফিন সিদ্দিক কাজ করে গেছেন নিরলস। তার স্মৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উপর জোর দেন ভিসি। আমি আমার একান্ত ব্যক্তিগত কিছু বড় সিদ্ধান্ত আমি যে কজনের সাথে পরামর্শ করেছি তার মধ্যে তিনি আছেন। ব্যক্তি পর্যায়ে এবং অ্যালামনাই অ্যাজ এ কালেকটিভ বডি আমরা চাই যে তাকে কেন্দ্র করে আমাদের এই যোগাযোগটাও যেন শক্তিশালী হয়। প্রাতিষ্ঠানিকভাবে আরো কিছু করা যায় কিনা। পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সব সময় তিনি মানুষের উপকারের চেষ্টা করতেন। আমার হাজবেন্ডের মতো এরকম একটা মানুষ, এত ভালো ভালো গুণের অধিকারী মানুষ, যে কিনা সারাটা জীবন ওনার শেষ রক্তবিন্দু পর্যন্ত উনি দেশের জন্যই চিন্তা করে চলে গেছেন। স্মরণ সভায় সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই সদস্যরা সহ উপস্থিত সকলেই আরেফিন সিদ্দিকের মানবিক গুণাবলীর কথা তুলে ধরেন। আমি স্যারকে একবার জিজ্ঞেস করেছিলাম, স্যার সাংবাদিকতা আসলে কি? স্যার আমাকে বলেছিলেন, সাংবাদিকতা হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছরের ঈদ যাত্রার 15 দিনে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন 826 জন। এমনই তথ্য তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি। বরাবরের মতো এবারও দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের মাঝে মোটরসাইকেল শীর্ষে। শুধু এই যানবাহনেই যাত্রার সময় 151 জন নিহত হয়েছেন। গেলবারের তুলনায় চলতি বছর দুর্ঘটনার সংখ্যা 21% কমেছে, এ তথ্যও জানায় যাত্রী কল্যাণ সমিতি। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে প্রতি ঈদেই লাখ লাখ মানুষ বিভিন্ন জেলা থেকে নির্ধারিত গন্তব্যে যাতায়াত করেন। তবে এমন যাত্রা সবার জন্য সুখকর হয় না। চলতি ঈদ উল ফিতরেও ঘটেনি ব্যতিক্রম। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 24 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনা হয়েছে 340টি, যাতে 352 জন নিহত এবং 835 জন আহত হয়েছে। সংগঠনটির দেয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতি বছরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে 151 জন। আঞ্চলিক সড়কে অটোরিকশার জন্য বেড়েছে দুর্ঘটনার সংখ্যা।
দুর্ঘটনার সার্বিক তথ্য তুলে ধরতে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করা হয়। জানানো হয়, অন্তর্বর্তী সরকারের উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক প্রভাব কম থাকায় গত বছরের তুলনায় কমে এসেছে দুর্ঘটনা। বিগত 2024 সালের ঈদুল ফিতরে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জন নিহত হয়েছিল এবং 1398 জন আহত হয়েছিল। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়কে দুর্ঘটনায় 21.05%, প্রাণহানি 20.88%, আহত 40.41% কমেছে। ফাঁকা সড়কে যানবাহনের অতিরিক্ত গতি অনেক দুর্ঘটনার কারণ বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মুখোমুখি সংঘর্ষ ও নিয়ন্ত্রণ হারানোর প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, বিআরটিএ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ছিল এবার যাত্রীবান্ধব ও দৃশ্যমান। যাত্রী সাধারণ অসংগঠিত ও সচেতন না হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল। দীর্ঘ ছুটির প্রবণতা বজায় রাখার পাশাপাশি সড়কে 3 চাকা ও 2 চাকার বাহন নিয়ন্ত্রণ করতে পারলে দুর্ঘটনার সংখ্যা আরও কমে আসবে, এমনই জানানো হয় সংবাদ সম্মেলনে। আইন শৃঙ্খলা বাহিনীর একটা আন্তরিকতা ছিল। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ব্যাংকিং খাতের উপর নানাভাবে অত্যাচার হয়েছে, যার ফলে বেড়েছে খেলাপি ঋণ। এটা 30% ছাড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতির জন্য দায় আছে বাংলাদেশ ব্যাংকেরও। বিআইবিএম আয়োজিত বার্ষিক ব্যাংকিং কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর। বলেন, আস্থা ফেরাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য রাজনৈতিক সমর্থন দরকার, না হলে সংস্কার টেকসই হবে না। বিগত বছরগুলোতে চরম অনিয়ম হয়েছে ব্যাংকিং খাতে। ঋণের নামে টাকা নিয়ে পাচার করা হয়েছে বিদেশে, যে কারণে চরম তারল্য সংকটে পড়েছে কয়েকটি ব্যাংক। ব্যাংকিং কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যাংকিং খাত অর্থনীতির মূল শক্তি, কিন্তু খাতটি এখন নানা সংকটে পড়েছে। সাধারণ মানুষের যে আস্থাহীনতা তৈরি হয়েছে তা ফিরিয়ে আনাই মূল চ্যালেঞ্জ বলেও মনে করেন তারা। ব্যাংকিং খাত নানা সমস্যায় বিপর্যস্ত, বিশেষ করে খেলাপি ঋণ, তারল্য সংকট এবং সুশাসনের ঘাটতি। এসব কারণে ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকের আস্থাহীনতা দেখা দিয়েছে। Depositor and investor have already lost confidence in the banking sector. রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন দেওয়ার পর থেকেই এ খাতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আমানতকারীদের আস্থাহীনতায় কিছু ব্যাংকের টিকে থাকা নিয়েই প্রশ্ন উঠেছে। সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের আরও উদ্যোগ দরকার। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংকিং খাতের স্বাস্থ্য ভালো নেই। ঋণ এবং মালিকানা কেন্দ্রীভূত হয়ে পড়াই সংকটের শুরু। এ খাত ধ্বংসে দায় আছে বাংলাদেশ ব্যাংকেরও। তবে উদ্যোগ নেওয়া হয়েছে এসব সমস্যা সমাধানের। We have established a task force. ব্যাংকিং খাতে সংস্কারের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। পরিবর্তন আনা হচ্ছে ব্যাংক কোম্পানি আইনেও, শক্তিশালী করা হচ্ছে তদারকি ব্যবস্থাও। সমস্যা সমাধানে কাজ করছে বাংলাদেশ ব্যাংক, তবে এজন্য সময় দরকার। গভর্নর বলেন, ব্যাংক পরিচালনা করবে পর্ষদ। এখানে বাংলাদেশ ব্যাংক কোনো হস্তক্ষেপ করবে না, তবে সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা তদারকি করা হবে। এজন্য কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করতে হবে বলেও মনে করেন তিনি। We hope that the political transition will also accept that. বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হয়েছে, এজন্য কাজ করছে একটি কমিটি। তবে আর্থিক খাত সংস্কারে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক সমর্থন দরকার। রাজনৈতিক সমর্থন ছাড়া কোনো সংস্কারই টেকসই হবে না। দুর্বল ইসলামী ব্যাংক একীভূতকরণ এবং শরিয়া ভিত্তিক ব্যাংকের জন্য আলাদা আইন প্রণয়ন নিয়েও কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংকিং সিস্টেম মাচ স্ট্রঙ্গার। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঈদে নানা বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে এক তরুণী। বাধা দেয়ায় তরুণীর নানা নানিকে গলা কেটে হত্যা চেষ্টা চালায় ঘাতক নাজিম। চট্টগ্রামের চন্দনাইশে মধ্যরাতে নৃশংস এই ঘটনা ঘটে। খুনিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। ঈদ উপলক্ষে দক্ষিণ গাছবাড়িয়ার নয়াপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন 20 বছর বয়সী আরজু আক্তার। তিনি পটিয়া সরকারি কলেজের ছাত্রী। স্বজনদের অভিযোগ, মঙ্গলবার মধ্যরাতে বাথরুমে গেলে সেখানে ঢুকে পড়ে আরজুর মায়ের খালাতো ভাই নাজিম। মুখে কাপড় গুজে ধর্ষণের পর হত্যা করে। টের পেয়ে আরজুর নানা আব্দুল হাকিম এবং নানি ফরিদা আক্তার বাধা দিতে গেলে তাদের কুপিয়ে এবং গলা কেটে জখম করে ঘাতক নাজিম পালিয়ে যায়।
এই আর ও রুটি ও মারি দি ওর মারি দি মারি দুনো ধরনের মারি দি মানে বুড়ো বয়স্ক মারি মানি দিতে ফালাই কোন মানে হই নেবারে মতো সরাই গেলে বান্ধব নিয়ে ওরা নিজে তো করে মারি দিই বসিতে শান্ত মাইয়া কেউ যে খারাপ না হয় মেয়ে চৈত্য মাইয়া যে মারি ফেলে গিয়ে অবশ্যই ফাঁসি মেঘগুলো সাইড জানাও মেঘগুলো। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। তার নানা নানিকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি এই বিষয়টা যেন অসুস্থ ভাই, ওনার ফাঁসি যায় বাবা, আমার নাতিকে কি জন্য আছে, উনি বিয়ে করবো বললাম, বিয়ে দিয়ে দিতাম। ওনাকে যে মেরে ফেলছে, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশে এরকম ঘটনা আমি আর দেখি নাই। কারোর সাথে বা মারবে বা কারোর সাথে রিলেশনে জড়িত থাকবে, এটা কোনো ইয়া নেই। এবং আমি ওর মামা, আমার সাথেও মারতে গিয়ে উনি একটু সংকোচ করে, আমার সামনেও আসে না। ঘাতক নাজিমুদ্দিনের বাড়ি খাগড়িয়ায়। ঘটনার পর থেকে তিনি পলাতক। পুলিশ তাৎক্ষণিক ওখানে গিয়ে লাশটা উদ্ধার করে এবং মেডিকেলে আহত লোকদেরকে মেডিকেলে ফেরানোর ব্যবস্থা করে। এই বিষয়ে আইনের ব্যবস্থার প্রক্রিয়া দিন। আসামি পলাতক আছে, তার গ্রেপ্তার আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের 3 সপ্তাহ পার হতে চললেও থামেনি ইসরায়েলি নৃশংসতা। এখনও উপত্যকার অবশিষ্ট এলাকাগুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে তেল আবিব। গেল একদিনে প্রাণ গেছে আরও 26 ফিলিস্তিনির, নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্যকর্মীরা। তবু অব্যাহত নির্বিচার বোমাবর্ষণ। মঙ্গলবার রাতভর দেইর আল বালা আল মাওয়াসি গাজা সিটিতে দফায় দফায় বিমান হামলা চালায় আইডিএফ সেনারা। টার্গেট করা হয় শরণার্থীদের তাঁবু। বুধবারও ভোরের আলো ফোটার আগ মুহূর্তে খান ইউনুসে অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের এই হত্যাযজ্ঞকে ইঙ্গিত করে গাজাকে মৃত্যুপুরী আখ্যা দিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।